কী ব্যাপার, তোমার এত দেরি হলো কেন আসতে? তোমার জন্য কখন থেকে আমি অপেক্ষা করছি। একটু তাড়াতাড়ি আসতে পারোনি? সরি নীলা, আসলে আমার মায়ের সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। জানোই তো, আমার মায়ের আমি ছাড়া আর কেউ নেই। আমাকে নিয়ে অনেক চিন্তা করে। হুম, বুঝতে পেরেছি। বাট এখন তো আমাকে নিয়েও তোমার ভাবতে হবে। আমিও তো তোমাকে নিয়ে ভাবি। আচ্ছা, তোমার রাগ হয়েছে তাই তো? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আর এমন ভুল হবে না। তুমি আর আমার ওপর রাগ করো না তো। তুমি রাগ করে থাকলে আমার ভালো লাগে না। তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। ঠিক আছে, এবারের মতো তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আর যদি কখনো এমন করো, তাহলে আমি তোমার সাথে 2 দিন কথা বলবো না। মনে করে রেখো। আচ্ছা ঠিক আছে, এবার বলো, আমার কথা তোমার বাবা মাকে কি বলেছো? তুমি তো জানো আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসে। ছোটবেলা থেকে বাবার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। কাল যখন তোমার কথা বলেছি, তখন বাবা সাথে সাথেই বলল, আমি যেখানে সুখে থাকবো সেখানেই আমাকে বিয়ে দেবে। সবই তো বুঝলাম, কিন্তু আমরা অনেক গরিব। ছোট একটা বাড়িতে মা আর আমি থাকি। সেখানে তুমি মানিয়ে নিতে পারবে তো? দেখো, তোমার ঘরবাড়ি কেমন এটা নিয়ে আমি ভাবি না। তুমি মানুষটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তাই বিয়ে করে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকবো। আজ আমার মনে হচ্ছে আমি ঠিক মানুষকে ভালোবেসেছি, যে আমাকে ভালো রাখবে, আমার মাকে ভালো রাখবে। এভাবেই রাফি আর সুমি নানা রকম কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর রাফি বাড়িতে চলে যায়। আন্টি, সুমি কোথায়? ও কি বাড়িতে আছে? হ্যাঁ, সুমিতার ঘরেই আছে। তুমি যাও। কি রে ঈশা, হঠাৎ করে তুই আমার বাড়িতে চলে এলি যে? তোর সাথে তো আমার বাইরে দেখা করার কথা ছিল। আসলে কি বলতো, আমি আর ধৈর্য ধরতে পারলাম না। আচ্ছা সুমি, তুই তো বলেছিলি রাফি ভাইয়ার সাথে এমনি কিছুদিন মজা করবি, তারপর ছেড়ে দিবি। তো এখন বিয়ে করছিস কেন? তুই এত ধনী বাড়ির মেয়ে, ওই গরিব বাড়িতে বউ হয়ে থাকতে পারবি? হ্যাঁ, আমি বলেছিলাম যে রাফির সাথে আমি মজা করব, কিন্তু ভালোবাসা তো আর বলে কয়ে আসে না। আমি ওকে খুব ভালোবাসি, তাই বিয়ে করব। আর ওই গ্রামের ছোট বাড়িতে হয়তো আমি থাকতে পারবো না, আমার খুব কষ্ট হবে, কিন্তু রাফির জন্য আমি সব কিছু মানিয়ে নিতে পারবো। তাই নাকি? তুই মানিয়ে নিবি? এটা আমার বিশ্বাস হয় না। তারপরেও দেখি আমার প্রিয় বান্ধবী বিয়ের পর কি করে। এভাবেই তারা কথা বলতে থাকে। অন্যদিকে রাফি সুমির বিষয়ে সমস্ত কথা তার মাকে বলে। তুই একটা মেয়েকে পছন্দ করেছিস, এটা তো ভালো কথা, কিন্তু ওরা তো অনেক ধনী। এখানে এসে কি থাকতে পারবে? মা, তুমি তো ওর সম্পর্কে ভালো করে কিছু জানো না। ও আমার জন্য সব করতে পারবে। আমাকে খুব ভালোবাসে। তাই তুমি চিন্তা করো না। ও আমার সাথে সাথে তোমাকেও ভালো রাখবে। তোর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন রে বাবা। আজ তুই বিয়ে করবি, এটা তো অনেক আনন্দের। কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তোকে ছাড়া আমার এই দুনিয়াটাই অন্ধকার রে বাবা। কখনো আমাকে ছেড়ে কোথাও চলে যাস না। মা, তুমি এমন কথা কেন বলছো? বিয়ে করছি বলে কি তোমার কাছ থেকে দূরে চলে যাব? বরং তোমার ছেলের পাশাপাশি একটা মেয়েও এ বাড়িতে থাকবে। তোমার যত্ন নেবে, ভালোবাসবে। এটাই যেন হয় বাবা। এবার কল করে ওদের বাড়িতে জানিয়ে দে, খুব তাড়াতাড়ি তোদের দুজনের বিয়ে দেব। এই কথা শুনে রাফি অনেক খুশি হয়। আর কিছুদিনের মধ্যেই রাফি আর সুমির বিয়ে হয়ে যায়। বৌমা, তোমাকে কিছু কথা বলি শোনো। আমাদের গ্রামের বউরা এত বেলা অবধি ঘুমায় না, তাই তোমার কষ্ট হলেও একটু সকাল করে ঘুম থেকে ওঠার চেষ্টা করো। আর আমারও তো বয়স হচ্ছে মা, আমার কাজে একটু সাহায্য করলে খুব ভালো হয়। একা আর সব কাজ করতে পারি না। মা, আমি আপনার কথা খুব মন দিয়ে শুনলাম। এবার আমার উত্তর হলো, আমি এত সকাল করে ঘুম থেকে উঠতে পারবো না। আমাকে মাফ করবেন, কিন্তু আমি চেষ্টা করব। আর রইল বাকি কাজের কথা, কাজকর্ম আমি কিছুই পারি না, কখনো এসব কাজ করিনি। কিন্তু যেহেতু আপনার বয়স হয়েছে, সাহায্য করার চেষ্টা করব। এছাড়া আমার আর কিছু করার নেই। আসলে মা, তুমি তো জানো ও ধনী বাড়ির মেয়ে, ঘরের কাজ তেমন পারে না।
বাবা মায়ের আদরের মেয়ে, ভালোবাসায় বড় হয়েছে। এসবের অভ্যাস করতে হলে তো কিছুদিন সময় দিতে হবে। আর তুমি কোনো চিন্তা করো না, আমার বেতনটা একটু বেড়ে গেলে আমি একটা কাজের লোক রেখে দেব। ততদিন তুমি একটু কষ্ট করো। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। এবার তোরা খাবার খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, তোমার কি হয়েছে? শুয়ে আছো কেন তুমি? বাবা, আমার শরীরটা আজকে ভালো নেই, খুব খারাপ লাগছে। তুই বৌমাকে একটু বল বাড়ির কাজগুলো যেন করে রাখে। কাল থেকে আমি আবার সব কাজ করব। তা না হয় বলবো মা, কিন্তু তোমার এমন শরীর খারাপ রেখে তো আমি অফিসে যেতে পারবো না। চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না বাবা, ডাক্তারের কাছে যেতে হবে না। আমি সুস্থ হয়ে যাব। শুধু শুধু কাজে না গেলে ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি সুমিকে বলে যাচ্ছি, ও সব কাজ করবে। আর তোমাকেও ঠিক টাইমে ওষুধ দেবে। কোনো প্রয়োজন হলে আমাকে কল করো। আমি এখন আসি। এরপর রাফি সুমির কাছে যায় আর তাকে বাড়ির সমস্ত কাজ করতে বলে। তারপর রাফি কাজে চলে যায়। মা, আপনি তো বসেই আছেন আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছেন। আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে না। আসলে আপনি আরাম করে আমাকে দিয়ে সব কাজ করাতে চান। এটা আপনার পরিকল্পনা। বৌমা, তুমি এসব কি বলছো? আমি পানি খাওয়ার জন্য উঠেছি, এতক্ষণ শুয়েই ছিলাম। আর তোমাকে দিয়ে কাজ করানোর আমার কোনো ইচ্ছা নেই। আমাকে তো বলেছো তুমি এসব কাজ করতে পারো না, কিন্তু আজ আমার শরীরটা এতটাই খারাপ যে ভালো করে দাঁড়াতেই পারছি না। শোনেন, আপনার শরীরের কী অবস্থা সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি একটা কাজও করতে পারবো না। তাই আপনি যান, সমস্ত কাজ করেন আর তাড়াতাড়ি গিয়ে রান্নাটাও বসিয়ে দিন, কারণ আপনার ছেলে আজকে তাড়াতাড়ি চলে আসবে। বৌমা, তুমি আমার সাথে কেন এমন করছো? তোমাকে দেখে তো এতটা খারাপ মেয়ে মনে হয় না। তোমাকে আমি বৌমার চেয়ে মেয়ে বেশি মনে করি মা। আর তুমি আমাকে এভাবে এই সময় সব কাজ করতে বলছো? আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই না, বৌমা হয়েই থাকতে চাই। তাই যান, কাজগুলো করে ফেলেন। আর আপনার ছেলেকে যদি এসব কথা বলেন, ও কিছুই বিশ্বাস করবে না, কারণ ও আমাকে খুব ভালোবাসে। তাই অযথা চেষ্টা করবেন না, শুধু শুধু নিজের ছেলের কাছে খারাপ হবেন। সুমির এমন আচরণ দেখে মিনা বেগমের চোখে পানি চলে আসে। সে মন খারাপ করে কাজ করতে যায়। হে উপরওয়ালা, তুমি এটা কি দেখালে? আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার একমাত্র ছেলের বউ এমন হবে। আজ আমার খুব ভয় হচ্ছে। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ছেলের কাছে থাকতে পারবো তো? আমাকে দয়া করো বিধাতা, আমি আমার ছেলেকে হারাতে চাই না। সুমি, আমার মায়ের শরীর এখন কেমন আছে? ওষুধ, খাবার সব কিছু ঠিকমতো দিয়েছো তো? হ্যাঁ, দিয়েছি। মায়ের শরীর এখন একটু ভালো আছে। তুমি এত চিন্তা করো না। যাও, হাত মুখ ধুয়ে আসো, তোমাকে খাবার খেতে দিচ্ছি। না না, আমি এখন খাবো না। আগে মায়ের কাছ থেকে ঘুরে আসি। মা, তোমার শরীর ভালো আছে তো? আর তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আমাকে বলো তো। এই কথা শুনে মিনা বেগম কান্না করতে করতে রাফিকে সুমির বিষয়ে সব কথা বলে। মা, তুমি এসব কি বলছো? সুমি তোমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়েছে? আমার তো এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। ও তো তোমাকে খুব ভালোবাসে। বাবা, আমি কি তোকে মিথ্যা কথা বলবো বল? আমি তো বৌমাকে আমার মেয়ে ভেবেছি, কিন্তু বৌমা আমার সাথে এমন করবে তা কখনোই ভাবিনি। আমি বলছি না যে তুই ওকে কিছু বল, কিন্তু আমার মনে খুব ব্যথা লেগেছে বাবা। তোকে ছাড়া যে আমার মনের কথা আমি কাউকে বলতে পারি না। মা, যদি সত্যি সুমি তোমার সাথে এসব করে থাকে, তাহলে ওকে তুমি ক্ষমা করে দিও। আমার এর চাইতে বেশি কিছু বলার নেই। আমি তোমাকে যেমন বিশ্বাস করি, ভালোবাসি, ঠিক তেমনভাবে সুমিকেও বিশ্বাস করি। যেদিন নিজের চোখে দেখব, তোমাকে কথা দিচ্ছি, আমার মাকে যে কষ্ট দেয় এমন কারো সাথে আমি সংসার করব না। তুমি এখন বিশ্রাম নাও মা, আমি আসি। এরপর রাহুল চলে যায়। এমনভাবে বেশ কয়েক মাস কেটে যায় আর সুমি গর্ভবতী হয়। এই কারণে মিনা বেগম অনেক খুশি ছিল আর সবসময় সুমির যত্ন নিত। এমনই একদিন, কী রে সুমি, তুই নাকি প্রেগনেন্ট?
কী কারণে এত তাড়াতাড়ি বাচ্চা নিচ্ছিস? তোর পুরো ক্যারিয়ারটা পড়ে আছে, এখন কি এসব করার সময়? তোর শ্বশুরবাড়ির পরিবেশটাও তো ভালো না, এখানে তোর বাচ্চা বড় হবে কি করে? শোন ঈশা, আমি এমনি এমনি বাচ্চা নেইনি। আমি আর এই বাড়িতে থাকতে পারছি না, খুব তাড়াতাড়ি এখান থেকে শহরে চলে যাব, আর সেটা করার জন্যই এই বাচ্চাটাকে খুব প্রয়োজন ছিল। তুই এসব কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বল তো। এভাবেই তারা দুই বান্ধবী কথা বলতে থাকে। বেশ কিছুদিন পর, বৌমা, এই নাও, এই দুধটা খেয়ে নাও, তোমার শরীরের মধ্যে ভালো লাগবে। দেখো সুমি, আমার মা আমাকেই ভুলে গেছে। এখন আর গ্লাসে করে আমার জন্য দুধ নিয়ে আসে না, শুধু তোমার জন্যই নিয়ে আসে। এভাবেই তারা কথা বলতে থাকে আর সুমি দুধটা খেয়ে নেয়। সাথে সাথেই সুমির অনেক পেটে ব্যথা করে। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বলে সুমির বাচ্চা মারা গেছে। এটা শুনে রাফি আর তার মা অনেক কষ্ট পায়। মা, এটা আপনি কি করলেন? আমার বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন। আপনি আসলেই অনেক খারাপ মানুষ। ভেবেছিলাম আপনার মেয়ে হয়ে থাকবো, কিন্তু আপনি কখনোই আমাকে মেয়ে মনে করেননি। আপনি পছন্দ করে ছেলের বউ আনতে পারেননি দেখে আমার এত বড় ক্ষতি করে দিলেন। বৌমা, তুমি এসব কি বলছো? আমি আমার ছেলের সন্তানকে কেন মারতে যাব? আর আমার ছেলের পছন্দ আমার পছন্দ। তুমি আমার পছন্দেরই ছিলে, আর এখনও আছো। তোমাকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমি এটা কিছুতেই করতে পারি না। বাবা রাফি, তুই বৌমাকে একটু বোঝা, কেন এসব কথা বলছে? মা, আমি কোন মুখে সুমিকে এখন কিছু বলবো বলো? যেহেতু দুধটা খাওয়ার পরই এমন হয়েছে, তাই আমি সুমির কথায় ওই গ্লাসটা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা করে বলে ওই দুধে বাচ্চা মেরে ফেলার ওষুধ আছে। নিজের কানে শুনেছি, দেখেছি। কি করে এখন তোমাকে বিশ্বাস করি? আজ বুঝতে পেরেছি, আসলে প্রথম থেকেই তুমি সুমিকে পছন্দ করতে না। কিছু মাস আগেও সুমির নামে অনেক মিথ্যা কথা বলেছ, যেটা সুমি করেনি। বাবা রাফি, তুই তোর মাকে অবিশ্বাস করছিস? ছোটবেলা থেকে আমার সাথে থেকেছিস, আমাকে এই চিনলি তুই? কি করে বলতে পারছিস যে আমি কোনো বাচ্চাকে মেরে ফেলবো? আপনার কোনো কথাই আর আমরা শুনতে চাই না। রাফি, চলো, আমরা আজই এ বাড়ি থেকে চলে যাব। সব কিছু তো আমাদের গোছানোই আছে। এখানে থাকলে তোমার মা আমার আরও বড় ক্ষতি করে দেবে। এরপর সুমি রাফিকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। মিনা বেগম অনেকভাবে বাধা দিলেও তারা কোনো কথা শোনে না। শহরে গিয়ে সুমি আর রাফি বেশ ভালোভাবেই সংসার করতে থাকে। অন্যদিকে মিনা বেগম সবসময় কান্না করে দিন পার করে আর তাদের দুজনের অপেক্ষায় থাকে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন, কী রে, কেমন আছিস? তোর সময় কেমন যাচ্ছে? আমার সময় তো এখন খুব ভালো যাচ্ছে রে। আমি রাফিকে নিয়ে সুখে সংসার করছি। ওই ভাঙা বাড়িতে কি থাকা যায়? ওই পরিবেশে আমি কিছুতেই মানিয়ে নিতে পারতাম না। এই জন্যই তো দুধের মধ্যে তুই ওষুধটা মিশিয়েছিলি আর দোষ দিয়েছিস তোর শাশুড়ির। আর রাফি ভাইয়াকে পটিয়ে শহরে নিয়ে এসে সুখে সংসার করছিস। তোর মাথায় অনেক বুদ্ধি আছে। তারা দুজনে এভাবে নানা রকম কথা বলতে থাকে আর তাদের সমস্ত কথা দরজার আড়াল থেকে রাফি শুনে ফেলে। সুমি, তুমি কি করে আমার মা আর সন্তানের সাথে এমনটা করতে পারলে? আমার ভালোবাসা আর বিশ্বাস নিয়ে কেন খেললে? এখন যদি আমি সারা জীবন আমার মায়ের জুতো হয়েও থাকি, তবুও তো আমার পাপের বোঝা কমবে না। তোমার মতো একটা মেয়ের সাথে আমি আর একদিনও সংসার করব না। ডিভোর্স দেব তোমাকে আমি। না না রাফি, তুমি এমনটা করো না। আমি তোমাকে খুব ভালোবাসি। ও বাড়িতে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি এটা করেছি। আমাকে ক্ষমা করে দাও। যেমন বলবে আমি তাই করব। মায়ের পা ধরে ক্ষমা চাইবো। তবুও আমাকে ছেড়ে তুমি চলে যেও না। তোমার মতো মহিলাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আর তোমার যদি ওখানে ভালো নাই লাগে, তাহলে আমাকে বলতে পারতে। আমার মাকেও শহরে নিয়ে এসে তিনজন শহরে এসে সুখে শান্তিতে সংসার করতাম। কিন্তু না, তুমি আমার ঘরবাড়ির সাথে আমার মাকেও অপছন্দ করো। তাই এই রকম মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। এমনটা করো না রাফি। আমি তো প্রথমবার ভুল করেছি, একটাবার সুযোগ দাও। যদি আবার কোনো দিন ভুল করি, সেদিন শুধু ডিভোর্স না, আমাকে মেরে ফেলো। ঠিক আছে, তুমি যখন আমাকে এত করে বলছো, আমি নিয়ে যাব।
কিন্তু আমার মা যদি তোমাকে ক্ষমা না করে, আমার কিছুই করার নেই। মা যা বলবে আমি সেটাই করব। এবার চলো, এখনই আমার মায়ের কাছে যাব। এরপর রাফি আর সুমি গ্রামের বাড়ি যায় আর তারা দুজনে মিনা বেগমের কাছে অনেকভাবে ক্ষমা চায়। তোরা দুজনে যে নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক বাবা। বৌমা, তোমাকে আমি নিজের মেয়েই মনে করি। যদি একবার বলতে যে এ বাড়িতে থাকতে তোমার ভালো লাগে না, আমি রাফিকে বলতাম তোমাকে শহরে নিয়ে যেতে, তাহলে তো আর আমার নাতি বা নাতনিকে এভাবে মারা যেতে হতো না। যাই হোক, তোমাদের দুজনের অপেক্ষায় আমি বসেছিলাম। আজ এসেছো, আমি অনেক খুশি। তোমরা ছোট, ভুল করতেই পারো। আমি মা, তাই তোমাদের ক্ষমা করে দিলাম। এই কথা শুনে সুমি আর রাফি দুজনেই অনেক খুশি হয়। আর সুমি তার শাশুড়ির কাছে ভাঙা বাড়িতেই স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। কি গো বৌমা, কি করছো? আহারে, এত সকাল করে ঘুম থেকে উঠতে হয় তোমার? এই তো ঘরগুলো একটু পরিষ্কার করছিলাম কাকিমা। আমাকে তো সকাল করে ঘুম থেকে উঠতেই হবে। আমি যে এবাড়ির বড় বউ, আমার দায়িত্বটা অনেক বেশি। সব কাজ করে আমাকে আবার রান্না বসাতে হবে। তা কাকিমা, আপনি হঠাৎ এত সকালে আমাদের বাড়িতে? কোনো কিছু কি হয়েছে? না গো বৌমা, এমনিতেই একটু হাঁটতে বের হয়েছি। শরীরটা বেশি ভালো নেই, তাই ডাক্তার সকালে হাঁটতে বলেছে। তোমার ছোট যা কোথায়? সে কি এখনো ঘুম থেকে ওঠেনি? না কাকিমা, নীলা এখনো ঘুম থেকে ওঠে নাই। আসলে ও তো ছোট, তাই আমিই সকালের কাজগুলো করি। বিকেলবেলা নীলা আমাকে কাজে সাহায্য করে। আপনি ভিতরে আসেন, এক কাপ চা খেয়ে যান। না না, আমি চা খাবো না। তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। এত ভালো মেয়ে কি করে এ বাড়ির বউ হলো? তোমার মতো মেয়ের তো রাজরানী হওয়ার কথা। তোমার যেমন মিষ্টি ব্যবহার, তেমনি অন্যকে ভালোবাসতে জানো। কিন্তু এই বাড়ির লোকেরা তো তোমাকে সম্মান করে না। তারপরেও তাদের বিরুদ্ধে কখনো অন্যের কাছে বদনাম করো না। তুমি সুখী হও মা, তোমার জন্য অনেক দোয়া করি। যাই হোক, আমি এবার আসি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন কাকিমা। বিধাতা যেন আমাকে ধৈর্য দেন, আমি যেন এ বাড়ির সবার মন একদিন জয় করতে পারি। আর আপনিও ভালো থাকবেন। আমিও যাই, রান্না বসাতে হবে। এই বলে মায়া সেখান থেকে চলে যায় আর রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। আপা, আজকে না আমার শরীরটা অনেক খারাপ লাগছে। রাহুল ঘুম থেকে উঠলে আমার বিছানাটা একটু গুছিয়ে দিও তো। আর বেশ কিছু জামা জমে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। কিন্তু নীলা, আমি তোমার বিছানা গোছালে কেমন যেন দেখা যায় না? তুমি এই কাজটা করে নাও, আমি তোমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। বিছানা গোছালে কি হবে? তুমি এমনভাবে বলছো, আমি মনে হয় আমার জুতো পরিষ্কার করতে বলেছি। বেশি কথা না বলে কাজগুলো করে ফেলো। আর মা তোমাকে কি বলেছে সেটা কি ভুলে গেছো নাকি? একদম আমার মুখে মুখে কথা বলবে না। না না নীলা, আমি ওভাবে বলতে চাইনি। ঠিক আছে, রাহুল ঘুম থেকে উঠলে আমি সব কাজ করে দেব। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে চা দিচ্ছি। এই কথা শুনে নীলা চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর রাহুল অফিসে চলে গেলে মায়া নীলার ঘর গুছিয়ে দেয় আর তার জামা কাপড়গুলো ধুয়ে দেয়। এমনভাবে নীলা ধীরে ধীরে আরো বেশি করে মায়াকে অপমান করতে শুরু করে। এমনই একদিন কি হয়েছে তোমার মায়া? কিছুদিন হলো দেখছি তুমি কেমন যেন মন খারাপ করে থাকো সব সময়। না না, তেমন কিছু না। আসলে আমার খুব মায়ের কথা মনে পড়ছে। আচ্ছা, আমি কিছুদিনের জন্য মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। ওখান থেকে আসলে হয়তো আমার একটু ভালো লাগবে। তা ঠিক আছে, কিন্তু আমি বললেই তো হবে না। তুমি মাকে গিয়ে বলো, যদি মা তোমাকে যেতে দেয় তাহলে গিয়ে ঘুরে আসো। আমার কোনো সমস্যা নেই। আমি জানি তুমি এমন কথাই বলবে, তাই আমি আগে মাকেই বলেছি। কিন্তু মা আমাকে যেতে দেবে না বলছে। আমি চলে গেলে সংসারের কাজ কে করবে এই নিয়ে ভাবছে। আচ্ছা, আমি কি শুধু এই সংসারের কাজ করার জন্য এই বাড়িতে এসেছি? আমার কি কোনো শখ নেই? নিজের আরাম নেই? আমারও তো ইচ্ছা করে মায়ের কাছে গিয়ে কিছুদিন থাকতে। তুমি একটু মাকে বলো না, আমাকে যেন যেতে দেয়। অল্প কিছুদিনের জন্য না হয় নীলা কাজগুলো করবে। দেখো মায়া, তুমি তো জানোই আমি আমার মায়ের কথার উপরে কোনো কথা বলি না। মা যেহেতু না করেছে, আমার আর কিছু করার নেই। তুমি বরং তোমার মাকেই আসতে বলো, তোমাকে দেখে যাবে।
আমি এখন আসি, আমার কাজ আছে। কি আর করার, আমার ভাগ্যে এটা লেখা ছিল, তাই হয়তো এমন হচ্ছে। কষ্ট পেয়ে লাভ নেই, বিধাতা যা করে ভালোর জন্যই করে। আমার ভাগ্যে হয়তো মায়ের বাড়ি গিয়ে একটু আরাম করার কপাল নেই। এরকম ভাবেই বেশ কয়েক মাস কেটে যায় আর মায়া গর্ভবতী হয়। এই কারণে মায়া অনেক খুশি ছিল, কিন্তু সে গর্ভবতী হওয়ার পরেও রহিমা বেগম তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। তবুও সে তার শিক্ষিত ধনী বাড়ির মেয়ে নীলাকে দিয়ে কোনো কাজ করায় না। এমনভাবে আরো কয়েক মাস কেটে যায় আর মায়া একটা পুত্র সন্তানের জন্ম দেয়। সে তার ছেলেকে নিয়ে খুব খুশিতে দিন পার করতে থাকে। মা, আমি চাকরি পেয়ে গেছি, তো এখন আমার শহরে গিয়ে থাকতে হবে। এখান থেকে তো প্রতিদিন যাওয়া সম্ভব না। আপনার ছেলেকে বলেছি খুব তাড়াতাড়ি শহরে একটা বাড়ি ভাড়া করতে। আপনার কোনো আপত্তি নেই তো মা? কি বলছো ছোট বৌমা? আমার কেন আপত্তি থাকবে? তুমি শহরে গিয়ে চাকরি করবে, এটা তো অনেক খুশির খবর। আমি অন্যদের গর্ব করে বলবো যে আমার ছোট বৌমা চাকরি করে। এটা অনেক গর্বের বিষয় আমার কাছে। আমি জানতাম মা, আপনি এমন কথাই বলবেন। আপনার মতো শাশুড়ি পেয়ে আমার জীবন ধন্য। যাই হোক, আমি তাহলে এবার আসি। সবকিছু ধীরে ধীরে গুছিয়ে নিতে হবে। রোহানকে এভাবে শুইয়ে রেখে কি করে কাজ করব? ঘুম থেকে উঠে গেলে তো অনেক কান্না করবে। আমি কাজে ব্যস্ত থাকলে তো শুনতেও পারবো না। আমি বরং রোহানকে মায়ের কাছে রেখে আসি, তাহলে নিশ্চিন্তে কাজ করতে পারবো। এই বলে মায়া তার ছেলেকে কোলে নিয়ে শাশুড়ির ঘরে যায়। মা, বাবুকে একটু আপনার কাছে রাখেন, আমি রান্না করতে যাব। ও ঘুম থেকে উঠলে অনেক কান্না করে, তো তাই একা ঘরে রাখা যাবে না। তোমার এসব ঢং দেখে বাঁচি না। আমরা কি ছেলে মেয়ে মানুষ করি নাই নাকি? আমাদের তো অন্যের উপর ভরসা করে ছেলেকে রাখতে হয় নাই। নিজে কোলে করেই সংসারের কাজ করেছি। তোমার তো তেমন কাজ করতে হয়ই না। আমাদের সময় কত রকম কাজ ছিল জানো? সেসব শুনলে মাথা ঘুরে যাবে তোমাদের। আমি কাউকে এখন রাখতে পারবো না। ছোট বাচ্চা বিছানা ভিজিয়ে ফেলবে। মা, আগেকার দিনগুলো তো চলে গেছে। এখন তো কেউ সেভাবে কাজ করে না। আর আমি বাবুকে নিয়ে কাজ করলে তো ওর সমস্যা হবে। এতটুকু বাচ্চাকে কি আগুনের কাছে নিয়ে যাওয়া উচিত হবে বলেন মা? তোমার বাচ্চা তুমি বুঝে নাও। কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু সময় মতো আমার খাবার চাই। আর শোনো, ছেলে সন্তান জন্ম দিয়েছো বলে এত বড় কিছু হয়ে যাওনি, তাই সাহসটা একটু কমাও। এ বাড়িতে আরো বাচ্চা আসবে, সেটা হলো আমার ছোট বৌমা আর রাহুলের সন্তান। আপনি যেভাবে কথা বলছেন সেভাবে আমি কখনোই কিছু ভাবি না। আমার সন্তান হোক আর নীলার সন্তান, সবাই আমার কাছে সমান। আমি আপনার কথা বুঝে গেছি মা। রোহানকে রাখতে হবে না আপনার, আর কখনো ওকে আপনার কাছে দিতে আসবো না। এই বলে মায়া চলে যায়। এই মেয়েটার বড্ড সাহস বেড়ে গেছে। ছেলে সন্তান জন্ম দিয়ে নিজেকে খুব বড় মনে করে। দেখবো এই পাওয়ার কতদিন থাকে। গরিবের মেয়ের আবার অহংকার কত। এভাবেই রহিমা বেগম নানা রকম কথা ভাবতে থাকে। বেশ কিছুদিন পর নীলা আর রাহুল শহরে চলে যায়, আর তারা সেখানে খুব আনন্দ করে জীবন কাটাতে থাকে। অন্যদিকে মায়া তার ছেলেকে নিয়ে খুব কষ্ট করে সংসারের কাজ করে। কখনোই তার শাশুড়ি কোনো কাজে সাহায্য করে না। নীলা, তুমি ভালো আছো তো? এতদিন পরে কেন এলে? তুমি বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমার আর ভালো লাগে না। মা সব সময় তোমার কথা বলে। আমি খুব ভালো আছি, আর এটাও জানি যে মা আমাকে খুব মিস করে। কিন্তু কি বলো তো, আমি একজন শিক্ষিত মেয়ে, চাকরি না করে তো তোমার মতো সংসারের কাজ করতে পারি না। এসব আমাকে মানায় না, বুঝেছো? তাই যাই হোক, আমাকে চাকরি করতেই হবে। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছ, কিন্তু শুধু কি চাকরি নিয়েই ভাববে? রোহানের ভাই বা বোনকে আনবে কবে? মা সেদিন তোমার কথা বলছিল। মায়েরও খুব শখ তোমাদের ছেলে বা মেয়ে দেখা। বেশি দেরি করো না, খুব তাড়াতাড়ি একটা বাবু নিয়ে নাও। এসব তুমি কি বলছো আপা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবেমাত্র আমি নতুন নতুন জীবনে পা দিলাম। আমার এখনো অনেক পথ চলা বাকি। জীবনটা তো এনজয়ই করলাম না, এখনই বাচ্চা নিব? কখনোই না। আমি তো তোমার মতো অশিক্ষিত গাইয়া নই যে বিয়ের 1 বছর যাওয়ার আগেই বাচ্চা হয়ে যাবে।
তোমার এটা ভুল ধারণা নীলা। বাচ্চার মা হয়ে গেলেই যে সে অশিক্ষিত গাইয়া হয়ে যায় তা কিন্তু না। বাচ্চা হওয়ার পরও অনেকে চাকরি করে, পড়াশোনা করে। জীবনে সন্তানের খুব দরকার নীলা। এটা না থাকলে জীবনটাই বৃথা মনে হয়। আর এখন তো শুধু সমস্যা, তাই দেরি করা উচিত নয়। কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা কি এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? আমার পার্সোনাল বিষয়ে তুমি একদম কথা বলতে আসবে না। আমার যখন বাচ্চার প্রয়োজন হবে তখন নিব। তুমি এবার এখান থেকে যাও তো, তোমার সাথে একদম কথা বলতে ইচ্ছা করছে না। এই কথা শুনে মায়া অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন নীলা শ্বশুরবাড়িতে থেকে আবারও শহরের বাড়িতে যায়। কি রে নীলা, কি সমস্যা? হঠাৎ করে আমাকে ডাকলি যে? কোনো জরুরি কথা বলবি নাকি? হ্যাঁ বলছি, তুই তো আমার ব্যাপারে জানিস আমার সন্তান হচ্ছে না। অনেক দিন হলো নিতে চাচ্ছি, কিন্তু কিছুতেই ফল পাচ্ছি না। কেন এমন হচ্ছে বলতো? তুই উপরওয়ালাকে ডাক। ডাক্তারদের এখন আর কিছুই করার নেই নীলা। তোর বা ভাইয়ার কোনো সমস্যা ধরা পড়েনি, তাহলে কিসেরই বা চিকিৎসা দিব বল? আমি খুব ভালোভাবে তোদের রিপোর্ট দেখেছি, কোনো সমস্যা নেই তোদের। আসলে এত লেট করা উচিত হয়নি। এখন তো সময় ভালো না, নিজেদের জীবনযাপন করার সিস্টেমটাও অন্যরকম। যাই হোক, এত চিন্তা করিস না। বিধাতা যা করেন ভালোর জন্যই করেন। ওপরওয়ালার কাছে চা, দেখবি হবে। জানি না কি হবে, আমার খুব ভয় হয় রে। আজ বুঝতে পারছি সন্তান কতটা মূল্যবান। জানিস, আগে এসব বুঝতাম না, ভেবেছিলাম নিজেরা চাইলেই হবে, কিন্তু এতও সহজ না। আজ আমার খুব খারাপ লাগছে, নিজের ওপর রাগ হচ্ছে। কেন যে আরো আগে মা হতে চাইনি। এভাবেই নীলা কষ্ট পায় আর মায়ের কথা ভাবতে থাকে। এমনভাবে বেশ কিছুদিন যাওয়ার পর নীলা তার শ্বশুরবাড়িতে আসে। কি ব্যাপার ছোট বৌমা, তোমাকে এমন শুকনো লাগছে কেন? আমাদের বাড়িতে কি নতুন অতিথি আসবে নাকি? অনেকদিন হলো অপেক্ষায় আছি, এবার একটা খুশির খবর দাও বৌমা। না মা, আমার কিছু হয়নি, এমনিতেই এমন লাগছে। আচ্ছা মা, আপনার যে হাঁটুর ব্যথা ছিল সেটা কমেছে কি? আপনাকে নিয়ে অনেক চিন্তা হয়, কিন্তু কাজের জন্য আসতে পারি না। অনেকটাই কমে গেছে। মায়া আমাকে প্রতিদিন তেল মালিশ করে দেয়। মেয়েটার হাতে জাদু আছে। এই হাঁটুর ব্যথার জন্য যে কত কষ্ট করেছি। এভাবেই নীলা তার শাশুড়ির কথা এড়িয়ে যায়। কিছুক্ষণ পর সে ঘরে গিয়ে অনেক কান্না করতে থাকে। নীলা, তোমার কি হয়েছে? কেন এভাবে কান্না করছো? আমি তো তোমার বোনের মতো, আমাকে তুমি সবকিছু বলতে পারো। আপা, আমাকে তুমি ক্ষমা করে দাও। হয়তো তোমার সাথে অন্যায় করার জন্যই আজ আমার এই অবস্থা। তুমি বলেছিলে না যে তাড়াতাড়ি বাচ্চা নিতে, সেদিন আমি তোমাকে কত অপমান করলাম। আজ আমি বুঝতে পারছি তোমার ওই কথার কতটা মূল্য। আমার সন্তান হচ্ছে না আপা, আমি হয়তো সারা জীবন নিঃসন্তান হয়ে থাকব। হয়তো এটাই আমার পাপের শাস্তি। নীলা, তুমি ভেঙে পড়ো না। এমন করলে তো মা, রাহুল আরো বেশি কষ্ট পাবে। বিধাতার কাছে যাও, দেখবে একদিন ঠিক হবে। আর তোমার কোনো দোষ নেই। আসলে আমার কপাল খারাপ, গরিবের মেয়ে আমি। তোমার সাথে আমার কোনো তুলনা হয় না। মা তো তোমাকে আমার থেকে বেশি ভালোবাসবেই, তাই সব সময় তোমাকে আগলে রেখেছে। আর তুমি মায়ের কথা মতোই চলেছ। সবার কপালে শাশুড়ির ভালোবাসা থাকে না। তুমি খুব ভাগ্যবতী যে শাশুড়ির ভালোবাসা পেয়েছো। কোনো চিন্তা করো না তুমি। আর রাহুলকে বলো ভালো ডাক্তার দেখাতে। তুমিও মা হবে একদিন। তুমি সবকিছু কত সহজভাবে নিলে, কিন্তু আমি তোমার মতো করে বুঝতেও পারি না, বলতেও পারি না। আসলে তুমি অতুলনীয়, তোমার সাথে আমার কোনো তুলনা হয় না। আজ বুঝতে পেরেছি শুধু শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না। তুমি এই সংসারটাকে আগলে রেখেছো। প্রথম থেকেই তোমাকে নানাভাবে আমি অপমান করেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও আপা। এভাবেই নীলা মায়ার কাছে ক্ষমা চায়। অন্যদিকে দরজার আড়াল থেকে তাদের সমস্ত কথা রহিমা বেগম শুনে ফেলে, আর সেও নিজের ভুল বুঝতে পারে। বড় বৌমা, আসলে আমারই ভুল ছিল। আমি দুই বৌমাকে এক চোখে দেখতে পারিনি। তুমি সারাদিন এত কাজ করো, কিন্তু তার প্রতিদান শুধু অপমানিত হয়েছ। আজ আমি যতটুকু ভালো আছি শুধু তোমার জন্য। তবুও কখনো তোমাকে বলি নাই। এমন শাশুড়ি যেন আর কারো না হয়। না না মা, আপনি এমনভাবে বলবেন না। আপনি আজ প্রথম আমাকে বৌমা বলে ডাকলেন, এতেই আমি অনেক খুশি। কিন্তু আমাকে নিয়ে আর না ভেবে এখন নীলাকে বোঝাতে হবে, ওকে ভালো ডাক্তার দেখাতে হবে। আর নীলা, তোমার সন্তান নেই তো কি হয়েছে? আমার সন্তান কি তোমার সন্তান হতে পারবে না?
যদি কখনো তোমার সন্তান না হয়, তুমি কি রোহানকে সন্তান হিসেবে মানুষ করতে পারবে না বলো? এমনভাবে নীলা আর রহিমা বেগম নিজের ভুল বুঝতে পারে আর বারবার মায়ার কাছে ক্ষমা চায়। এরপর থেকে মায়া আর নীলা একসাথে সংসারের কাজ করে আর নীলা রোহানকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে।